আমাদের তাপসবাবু এখানে উপস্থিত আছেন, তাপস ভট্টাচার্য, প্রদেশ বিজেপির অন্যান্য যারা বিভিন্ন স্তরের পদাধিকারীগণ আছেন, নির্বাচিত প্রতিনিধিগণ এবং মণ্ডল ও জেলার যারা এখানে পদাধিকারীগণ আছেন, কার্যকর্তাগণ এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার আজকে এখানে বসে বসে এটাই ভাবছিলাম যে ফটো তো হলো, ফটোর মধ্যে মালাটা লাগলে কিন্তু গত হলো। ফটো আমার মনে আছে আমার এক সিনিয়র ডাক্তারবাবু উনি একদিন বলছিলেন, আরে আমাকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে একটা ফটো দিতে এসছে, আমার ফটো। তা আমি ওনাকে বললাম, আমাকে ফটো বানিয়ে দিলি? মানে কথাটা কিন্তু এইরকমই, অর্থাৎ ফটো হয়ে গেলি, ওয়ালের মধ্যে ফটো লাগলো, আমরাও লাগাই, কিন্তু যখন ওই ফটোতে মালাটা লাগে তখন কিন্তু গত হয়ে যায়। আজকে এখানে এরকম একটা মুহূর্তে যেখানে ফটোর মধ্যে মালা আমরা দিলাম, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সবাই মালা এবং ফুল দিয়ে ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। এটা সবার জন্যই হবে এবং মৃত্যুটা একমাত্র সত্যি, আর কোনো সত্যি নাই। এবং আমরা কিন্তু এটা ভুলে যাই, সত্যটাকে আমরা মানতে রাজি হই না। বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি, একবারও ভাবি না যে আমার কিন্তু শেষ পর্যন্ত আমার মৃত্যু অবধারিত। যে কোনো ব্যক্তি মারা গেলে অনেকে আছে যে এমন সব কাজ করে যে তার স্মৃতিচারণা করতে গেলে শেষ হবে না। কাজে এই প্রতিটা ব্যক্তি এমন কাজ করা উচিত যার স্মৃতিচারণা যখন করবে তার স্মৃতি নিয়ে এত কথা থাকে যেন শেষ করা যায় না, এরকমভাবে প্রতিটা মানুষ কাজ করা উচিত। অনেকে খুঁজতে হয়, কারো স্মৃতিচারণাতে আসতে গেলে খুঁজতে হয় কি ওর ভালোটা কটা আছে। তো এইরকম যে একজন ব্যক্তি আমরা দেখতে পাই যে বিশ্ববন্ধু, পৃথিবীর বন্ধু, সারা বিশ্বের বন্ধু, আমাদের প্রয়াত স্পিকার বিশ্ববন্ধু সেন। আমি যখন 1971-এ এমবিবি কলেজে আমি পড়াশোনা করতাম, তখন আমি সায়েন্স নিয়ে পড়তাম, ও আর্টস বা কমার্স এরকম কিছু একটা জায়গায় পড়তাম। প্রায় পরিচয় কথাবার্তা হতো। এর আগেও ধর্মনগরে যখনই আমি যেতাম বিভিন্ন কাজে, আমাদের ফ্যামিলিয়াল ওইখানে বিজনেস আছে, তো যেতাম যখন, মানে ওর সাথে একটা সবসময় একটা বার্তালাপ ছিল। জানতাম ওখানে ওদের একটা দোকান আছে, হোটেল আছে যেটা বলা হলো, তো মাঝে মাঝে ওর সাথে গিয়ে দেখাও হতো একবার, বাস এতটুকুই। কিন্তু 71-এ যখন আমি এমবিবি কলেজে পড়ি তখন সেই হোস্টেল 1 নম্বর হোস্টেলে পড়াশোনা করতাম এবং সেখানেও কিন্তু দাপুটে একজন ব্যক্তি ছিল সেখানে। এবং আমরা কি করি সাধারণ মানুষ, আমরা চাই, কারণ এই সমাজে প্রায় কিছু ব্যক্তি আছে যারা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, আর মানুষ, সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ এই সাপোর্ট সিস্টেমের জন্য কিন্তু খুঁজতে থাকে যে কার কাছে সাপোর্ট, কোন একটা বিপদ আপদ ইত্যাদি একটা ভালো জিনিস। সাপোর্ট সিস্টেমের একটা হচ্ছে যে ফিজিক্যাল সাপোর্ট, আরেকটা হচ্ছে জ্ঞানের সাপোর্ট, আবার অনেক সময় হচ্ছে মিশ্র সাপোর্ট। তো সব মিলিয়ে টিলিয়ে, আর তৎকালীন সময়ে 70-71 সনের যে অবস্থা ছিল, আমি জানি না এখানের অনেকের অভিজ্ঞতা, রতনদার তো আছেই, বলে উপায় নেই, রতনদাই ওনাকে নিয়ে এসছেন বলছিলেন এই পলিটিক্সে। তো ওই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই শান্তিতে থাকা, মানুষের মানে সাধারণ মানুষের যেটা, যে আমরা শান্তিতে থাকি। তো অশান্তির থেকে বাঁচার জন্য ওই সময়ের যে অবস্থা ছিল, খুন সন্ত্রাস বোমাবাজি ইত্যাদি, কলেজে তো পড়াশোনার অবস্থাই ছিল না। তো এর জন্য ও যখন মানে ওই 1 নম্বর হোস্টেলের নেতা হিসেবে কিন্তু সেখানে ছিল সে, তো এই কারণে একটু বন্ধুত্বও ছিল। তো সেই রকম পরবর্তী সময়ে আমরা সবাই জানি যে যখন আমাকে এই পার্টিতে আমি যোগদান দিলাম, আর একটু অ্যান্টি কমিউনিস্ট তো বরাবরই ছিলাম। এখানে দীপকবাবু আছেন, আমাদের রতনদা তো মাঝে মাঝে আমার চেম্বারে আসতো,
তো অন্যান্য পেশেন্ট বন্ধ করে দিয়ে পেশেন্ট সব বাইরে ভর্তি, কিন্তু রতনদার সাথে বসে 20 তো প্রায় 1 ঘন্টা কথাই বলি যে কী অবস্থা, হাল হকিকত কী। আর দীপকবাবুর সাথে আর সুবলের কথা তো বলে লাভই নেই। তো দীপকের সাথে মাঝে মাঝে স্কুটার দিয়ে দাঁড়িয়ে দেখতাম কী অবস্থা, কী চলছে। ওরাই তো আমাদের নেতা ছিল তখন। আমি জিজ্ঞেস করতাম কী অবস্থা, হাল হকিকত কী, কবে সিপিএমকে হঠাবো এইসব। তো এইসব ইতিহাস। তো যেটা সুবলবাবু বলার চেষ্টা করেছেন যে সমাজের সাথে সবসময়ই থাকতাম, ডাইরেক্ট পলিটিক্স না করলেও প্রায় পলিটিক্সের সাথে সবসময় যোগাযোগ ছিল। অনেক হেল্প, সাহায্য আমার তরফ থেকে যা যা দরকার সেটা করতাম। ওরা জানে, সবই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন ভারতীয় জনতা পার্টিতে আমি যোগ দেই, তখন আমাকে পণ্ডিত দীনদয়ালজির জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাকে ভাইস প্রেসিডেন্ট করা হয় এবং প্রেসিডেন্ট করা হয় নীলমণি দেব মহোদয়কে। আমি গাড়িতে করে আমি যেতাম। আমার একটা আস্থা ছিল, ধর্মনগরে আমার দেওয়া হয়েছিল ডিউটি। আমি দেখতাম মানে ও তখন এমএলএ, অলরেডি এমএলএ সেখানে। তো আমি ওর পাশেই বসতাম। ও নিজেও পরিচয় দিত আমার বন্ধুবর। আর আগরতলা থেকে যখনই আমরা বাইরে যাই, ওই সব জায়গার জনপ্রতিনিধি হোক বা যে কোনো লিডারই হোক, একটা বিশেষ কিন্তু ধরে নেয়। যেমন আমরা দিল্লি থেকে কেউ আসে, আমরা ধরে নিই হি অর শি ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হায়ার অথরিটি। এক্স্যাক্টলি সেম আমাদের আগরতলা থেকে যখন এই ধর্মনগর আমরা যাই, তখন মনে হয় যে হি ইজ দ্য অ্যাম্বাসেডর অফ আওয়ার পার্টি। তো সেইভাবে সম্মান দেওয়া এবং সেখানে কি বিষয়ে আসলাম, পরবর্তী সময় বিষয় মানে একা একা আমি যেতাম ট্রেনে করে, একা একা গেছি আমি বহুবার। এবং সেখানে পৃষ্ঠা প্রমুখ ইনচার্জের সময় আমি বহুবার গেছি। আমি দেখেছি গুরুত্ব সহকারে ও বসত এবং কথা শুনত এবং বিভিন্ন জায়গায়, এক জায়গায় যাব আরেকটা জায়গায় যেতে হবে, সে কিন্তু অ্যাকম্পানিও করতো। এরকম একটা ব্যক্তিত্ব ছিল। আর মানে পরবর্তী সময়ে যখন আমি মুখ্যমন্ত্রী হই, তখন তো সে তো অলরেডি উপমুখ্যমন্ত্রী ছিলই। পরবর্তী সময়ে অধ্যক্ষ হয় এবং আগরতলায় যখনই আসে সবসময় বলে যে আমি কিন্তু তোমার সাথে দেখা করবো, একবার আমি তোমার সাথে দেখা করতে চাই। কী ব্যাপার বলে, চা খাবো, এক কাপ চা খাবো, অন্য কিছু না। তো এরকমভাবে প্রায়ই আসে, আমিও যতটুকু পারি সম্মান দেওয়া। মাঝে মাঝে এখানে কল্যাণীদি বলেছেন যে মাঝে মাঝে অনেক খবরাখবর আসে যে এই হয়েছে সেই হয়েছে। আমি একটু ফোন করি ওকে, আরে কি এটা কী করছোটা কি তুমি? বলে ওকে ওকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি। এই যে নিজে ফট করে নিয়ে যাওয়া, যে আর বেশি যাতে কথা না বলি, মানে এটা পয়েন্ট আউট করেছি, এর বেশি আর তর্ক না, কিচ্ছু না, বুঝে গেছি, না হবে না, এই যে বিষয়। তো অনেকটা 1953-তে ওর জন্ম দেখলাম এখানে, যে মে মাসে। তা আমার তো জানুয়ারি। তো আমি দেখলাম ও আমার থেকে একসাথে হলো আমার থেকে 5-6 বছরের ছোট। কিন্তু আজকে একটু পত্রিকার মধ্যে আমি দেখছিলাম ওকে বড় 5 মাসের বড়। তা একটু পত্রিকার মধ্যে দেখেছি ও আমার বড় ভাই। তো পত্রিকা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, মাঝে মাঝে দেখি লেখার মধ্যেও কিন্তু লিখতে গেলে ঠিকভাবে লিখলে ঠিক লাগে খুব। তো যাই হোক, তো সেই জায়গায় ও লাস্ট এবার যখন আসলো, তো এসে এই 8ই আগস্ট এসছে, চা খেতে এসছে। আমার বলে লিকার চা, আমিও লিকার চা খেলাম, ও খেলো। তোর কিছু কিছু থাকে, সবসময় ধর্মনগরকে নিয়ে সবসময় চিন্তা করে। আমি যখন নিউ টাউনশিপের জন্য বললাম ধর্মনগরে, এবার আমরা ধর্মনগর, আগরতলা এবং উদয়পুরে আমরা নিউ টাউনশিপ করব, এখানে স্যাটেলাইট টাউন করব। তা বলে আমাকে তো তুমি কিচ্ছু দিলে না। আমি বললাম আরে তোমাকে তো দিলাম, ক্যান্সার হাসপাতালের জায়গা দিলাম তোমাকে। এরকম অনেক যখন যেটা হয় ওর সাথে ফোনে আমি কথা হয়, খুব হ্যাপি। আমরা ধর্মনগরকে এতদিন ধরে ওই জায়গাগুলো কিন্তু অনেকটা প্রপারলি কিন্তু অ্যাড্রেস করা হয়নি। তাই আমি ওকে বলেছি যে আমরা করব আস্তে আস্তে, সময় কম কিন্তু কাজ বেশি। এবং ব্রিজটার বিষয়ে বলেছে, আমি সেদিনও কথা বলেছি, ব্রিজ মানে যাতে ওই যে এন্ট্রি যখন আমরা নেই সেই ব্রিজটা কিন্তু এতটা ভালো না, তো সেই বিষয়ে কথা বলেছি। তো 8 তারিখ যখন উনি আসলেন, 8 তারিখ আসার পর আমি যখন বেরোবে তখন আমি বলছি তোমার শরীর টরীর ঠিক আছে তো? বলে একদম ফাইন, নো প্রবলেম। তো বলার স্টাইল আপনারা সবাই জানেন। তো বেরিয়ে গেল। এরপর তো
উনি একটু বোধহয় কোনো জায়গায় একটা কার্যক্রম ছিল, সেখানে গাছ লাগানোর একটা বৃক্ষরোপণের একটা কার্যক্রম ছিল, আমি দেখেছি সেটা। পরবর্তী সময় হঠাৎ করে খবর এলো, আমি একটা যেটা বলেছেন প্রোগ্রাম একটা আছে, সেই প্রোগ্রামে আমি ছিলাম, হঠাৎ করে খবর আসলো, আমি কথা বললাম, কিন্তু বক্তব্য দিতে দিতে এমন সময় এই খবরটা আমি ঠিক এই এই জায়গায় কিন্তু ফোনটা ধরলাম ওর। আমি ভাবছি কখন প্রোগ্রামটা শেষ হবে, সাথে সাথে টিএমসিতে গেলাম, গিয়ে তো আমি নিজে যেহেতু ডাক্তারিতে আমি আছি, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছে, মস্তিষ্কে রক্ত জমেছে, সেখান থেকে সবার সাথে আর মানে কথাবার্তা বললাম, এজ এ মুখ্যমন্ত্রী না, এজ এ ডাক্তার হিসেবে আমার সাথে সবসময় ডাক্তারবাবুদের একটা ভালো একটা রিলেশন বরাবরই ছিল। তো এদের সাথে কথা বলার পরে তারপর ওকে তো সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি ওকে নিয়ে যেতে হবে। তো বসে বসেই ঠিক করলাম যে অ্যাম্বুলেন্স কীভাবে আনা যাবে। অ্যাম্বুলেন্স আসলো এবং আমার যে গ্রিন করিডোর যেটাকে বলে সেটা তৈরি করলাম, আমার এসকোর্টের ভিতরে ঢুকিয়ে নিলাম। তো সেখান থেকে আমরা আলটিমেটলি আইএলএসের মধ্যে সমস্ত মানে ওরা, কারণ আমরা তো চেয়েছিলাম তাকে জিবি হাসপাতালে, কিন্তু ফ্যামিলির ইচ্ছা, মানে ফ্যামিলির ইচ্ছাটা ভেরি ইম্পর্টেন্ট এখানে। ওই সময়ে কিন্তু আমরা যতই বলি, পত্রপত্রিকায় লেখে কিন্তু অনেক সময় যে কী হলো এখন যে আইএলএস কোথায় উড়িয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ফ্যামিলির ইচ্ছাটা ভেরি ইম্পর্টেন্ট। একটা কিছু যদি হয় তখন বলবে যে এখানে চিকিৎসা বা ফ্যামিলির কাছে আমরা দায়বদ্ধ থাকবো, সেই জায়গায় আমরা ঠিক আছে আইএলএসে, কিন্তু সব ডাক্তারবাবুরা সেখানে উপস্থিত ছিলেন। এবং বিশ্বাস করুন, যখন বললেন যে এটা খুব ক্রিটিক্যাল, এত হিউজ মানে ছোটোখাটো না, হিউজ ব্লাড খরণ হয়েছে ব্রেনে, তো এটা ইমিডিয়েটলি সার্জারি করতে হবে, পুরো ব্লাড বের করে নিতে হবে। তো আমি যেহেতু জিনিসটা বুঝি, তো ওনার ফ্যামিলি মেম্বার্স, ওর ছেলেও ডাক্তার, তো কথাবার্তা বলে আমরা বললাম এখন এই মুহূর্তে বাইরে নিয়ে যাওয়ার কোনো সুবিধা নেই, তো ইমিডিয়েটলি আমরা নিউরো সার্জন সবাই এসছে। কিন্তু আমরা বলেছি আমরা কেউ এই অবস্থায় ওনাকে দেখব না, কারণ গেলে ইনফেকশন হতে পারে। আমরা নিচে এখানে রতন দা এরা আছেন, সবাইকে আমি ডাকলাম, আমাদের সমস্ত মিনিস্টার যারা ছিল, বিধায়ক, কারণ এটা একার সিদ্ধান্ত না, সবার সিদ্ধান্তের বিষয় আছে। সবাইকে ডেকে আমরা নিচে যে রুম ছিল সেখানে বসে আমরা কথাবার্তা বললাম। সবাই বলল যে না, এইভাবেই আমাদের যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এবং আমরা এটাও বললাম, ডাক্তার ওখান থেকে বলা হয়েছে কেউ যাতে, কারণ জনপ্রতিনিধি হলে বা যারা এইরকম জননেতা যাকে বলে, তাকে দেখার জন্য সবার ইচ্ছে হয়। তো আমরা বললাম যে আমরা যাব না, আমি তো যাইনি ওর ভিতরে ঢুকতে। ওর অপারেশন হলো, শেষ পর্যন্ত আমরা ওই দিনই একদিন গেল, সেকেন্ড ডে আমি দিল্লির থেকে এইমসের দুজন বিশিষ্ট নিউরোসার্জনকে আমি ডেকে পাঠালাম যে ওয়েদার, কারণ এই মুহূর্তে শিফট করা যাবে না, যে ওর অবস্থাটা কীরকম। আমরা তাকে আনালাম, ওনারা দুজন দেখে বললো যে না, যে অপারেশনটা ঠিক সময়ে হয়েছে, যার জন্য ওর প্রাণে রক্ষা হয়েছে। তারপর কিন্তু আমরা কিন্তু আর টাইম টু টাইম আমি সমস্ত আমাদের কলিগ যারা আছেন, আমাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে আরম্ভ করে রাজীববাবু আছেন, সবাইকে কিন্তু টাইম টু টাইম ডেকে কথা বলেছি, এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, এবং একটা বুলেটিনও দিতে হয় এই মুহূর্তে কী হচ্ছে না না হচ্ছে। এবং দেখলাম যে মানে পুরো ওনার বিধানসভা না, সমস্ত জায়গা থেকে প্রচুর মানুষ পুরো হসপিটাল এসে উপস্থিত হয়েছে। আমরা বললাম আমরা নিজেরা যেহেতু যাইনি, তোমরাও যাবে না, বাইরের থেকে প্রার্থনা করো কি হয়। তারপর তো ওনার আবার ফ্যামিলিরা বলছেন না আমরা বাইরে নিয়ে যাব, তো একটা রিস্ক, কিন্তু বিরাট রিস্ক। আমরা ভেবেছিলাম এটা সেটেল করলে তারপরে যদি নিয়ে যাওয়া যায়, যেহেতু ওনার ছেলে মেয়ে বলছে বারবার, খুব প্রেশার দিচ্ছিল। আবার সবার সাথে কথা বললাম, বলার পরে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, এভরিথিং উই হ্যাভ ডান, যাতে কোনো অবস্থায় টাকা পয়সার সমস্যা না হয়। আমি বলেছি যে আমি মানে আমাদের হয়ে, সবার হয়ে আমি এটা নিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমরা এয়ার অ্যাম্বুলেন্স রেডি করো। সেভাবে পাঠালাম, ওখানেও কথা বললাম কোথায় কখন নামবে, কোন হসপিটালে যাবে, সব করিডোর কিন্তু সেইভাবে তৈরি করা হলো। এবং আপনারা সবাই জানেন যে ওখানে যাওয়ার পরে আবার খবর আসলো টাইম টু টাইম। এবং যে ডাক্তারবাবু অপারেশন করেছেন উনি কিন্তু আগরতলা এসেছিলেন একটা সেমিনারে অ্যাটেন্ড করতে। উনি আবার আমার সাথে দেখা করে গেলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, তো বললে এই অবস্থা, এই করতে হবে, আমাদের কিছুদিন তো সময় নেবে। টাইম টু টাইম কথা বলি, ওনার ছেলের সাথে কথা বলি, অনেক সময় অনেক সমস্যার বিষয়ে বলেন, এটা আর্থিকভাবেই হোক বা
লজিস্টিক সাপোর্টই বলুক, সেটা কিন্তু টাইম টু টাইম আমরা করে দিয়েছি। মানে যা করার আমাদের একটা সরকারের তরফ থেকে আমরা সেটা কিন্তু করেছি। এবং আমাদের যে অপারেশন যেটা হয়েছিল সেটা কিন্তু এখানে কিন্তু একদম 100% বেটার হয়েছে, সেটা এইমসের যারা এসছেন ডাক্তারবাবুরা সেটা কিন্তু ওনারা বলেছেন। এবং আমরা এই যে 139 দিন থেকে 40 দিনের এটা পুরো 139 to 40 days জীবন যুদ্ধে উনি কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হলেন। একে তো সবসময় জীবন যুদ্ধ নিয়ে ওনার সবসময় ওনার যে ইতিহাস আমরা শুনি, যেভাবে মানে কমিউনিস্টদের বিরুদ্ধে উনি প্রতিরোধ এবং প্রতিবাদ করেছেন, সেটা ইতিহাস সবাই জানে। এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লাগতো যে এইরকম একটা যিনি নাটকের সংস্কৃতি ব্যক্তিত্ব, নাটকের সাথে জড়িত, যাত্রার সাথে জড়িত, নিজে কবি হিসাবে একদম বিখ্যাত কবি হিসাবে এত সুন্দর সুন্দর এই যে সৃষ্টি, এবং যেটা আমার এখানে মুখ্য সচেতক বলেছেন যে ঘরের ভিতরে আমি একদিন রুমের মধ্যে গেলাম, রবীন্দ্রসঙ্গীত শুনতেন, প্রতিটা শব্দ বোঝার চেষ্টা, অনেক কিছু শেখার আছে। আমরা কিন্তু কানে কমও শুনি, আবার দেখিও কম, আর না শুনে আমরা মানে অনেক কিছু বলি, আবার দেখেও না দেখে অনেক কিছু বলি। তো এইসব ব্যক্তি বুঝেন, দেখেন এবং এটাকে হৃদয়ঙ্গম করার কারণেই কিন্তু শ্রেষ্ঠত্বের একটা অধিকার হয়েছে। মাঝে মাঝে আমি দেখতাম যে বিধানসভার মধ্যে একবার মনে আছে, আমি তো নতুন নতুন মানে বিধায়ক প্লাস মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তো একবার লাস্ট যখন আমি বক্তব্য রাখলাম, যে যতগুলো মানে বিরোধীরা যতগুলো কোশ্চেন জিজ্ঞেস করেছে, আমি লাস্ট দিন সমস্ত যে ওদের উত্তরগুলো কিন্তু আমি দিয়েছি। প্রতিটা জিনিস উত্তর দেওয়ার সুবাদে উনি কিন্তু সেখানে একদম মানে ওপেনলি বলেছেন যে ত্রিপুরার বিধানসভার ইতিহাসে আমি জানি না, বলে আমি তো এতদিন ধরে আছি, কেউ এইভাবে এত রেসপেক্ট যে যারা মানে বিরোধী প্রতিটা প্রশ্নের উনি উত্তর দিয়েছেন, একমাত্র এই মুখ্যমন্ত্রীকে আমি দেখলাম। এই যে বিষয় মানে কিন্তু উনি উৎসাহ প্রদান করলেন, কিন্তু তো আমার মধ্যে আরও কাজ করার একটা ইচ্ছে প্রকাশ হলো যে বা আমাকে তো উনি কমপ্লিমেন্টারি দিলেন, কমপ্লিমেন্ট করলেন, সেটা একটা সাংঘাতিক বিষয়। 4 বারের মুখ্যমন্ত্রী আমরা সবাই জানি যে 2008, 13 এবং 28 এবং আমাদের 18 এবং আমাদের 23-এ। এবং আমাকে যে কোনো জায়গার থেকে একজন বললেন যে এইবার কিন্তু ওনাকে অধ্যক্ষ বানাতে হবে। আমি বললাম ঠিক আছে, আপনারা যখন ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের অসুবিধা নেই। এবং সেইভাবে উনি হয়েছেন এবং খুব ওনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি বললাম আরে আমি তো কিচ্ছু না, এগুলো তো আমাদের পার্টির যা নিয়ম আছে সেইভাবেই হয়, আমার এখানে কিচ্ছু করার নেই। তো সত্যি আজকে মানে ওনাকে হারিয়ে শুধু বন্ধুকে আমি হারাইনি, আমার মনে হয় যে ত্রিপুরার মানুষ সত্যিকারের অর্থে একজন ভালো জননেতা এবং মানুষের সাথে যুক্ত এবং এইরকম একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা কিন্তু হারিয়েছি। এবং আমরা বিধানসভার মধ্যে ওনাকে দেখতাম, যদি আমাদের পার্টির থেকে উনি মানে স্পিকার হয়েছে, কিন্তু যতটুকু আমি দেখি চেষ্টা করতো যে নিরপেক্ষতাটা কিন্তু উনি বজায় রাখতেন, এবং তার মধ্যে যে সংযম এবং দূরদর্শিতা। আবার খুব মজার বিষয় ছিল, এমন সব কথাবার্তা হঠাৎ করে মানে ওনার যে প্রেজেন্স অফ ইন্টেলিজেন্স আমি দেখতাম, এত সুন্দর। যে কোনো একটা প্রশ্ন করলো উনি, একটু দাঁড়ান আমার একটা প্রশ্ন আছে, আমাকেও একদিন বললেন, মানে এইরকম আমাদের দলের হয়েও এমনভাবে এত সুন্দরভাবে সাজিয়ে কথাটা বললেন, এটা একমাত্র এই সাহিত্য নিয়ে চর্চা করার সুবাদেই কিন্তু উনি সেইভাবে বলেছেন না। আমার সেরকম কিন্তু খারাপ লাগলো না, অথচ কথাটা বলে ফেললেন। এবং ওনার যে ছাত্র জীবন থেকেই আমি দেখেছি যে যখন কলেজের মধ্যে তো আমি খেলাধুলাতেই বেশি যুক্ত ছিলাম, এবং ওনাকে দেখতাম যে রাজনীতির সাথে উনি যুক্ত ছিলেন, NSUI-ও করেছেন, সুবলবাবু তো বললেন ওর সাথে বিশ্বদা। এবং আমরা একটা মানে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি হোক ওর সাথে কিন্তু একটা সবসময় একটা মানে পরিচয় আমার ছিলই। 2018 সালে যখন থার্ড টাইম উনি বিধায়ক হন, তখন উনি একটা সুন্দর একটা স্লোগান দিয়েছেন। এখন এই স্লোগানটা কি? ক্লিন ধর্মনগর, ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগর অ্যান্ড
লাভ ধর্মনগর। মানে ভাবুন কথাটা, কত সুন্দর কথা উনি বলেছেন, এবং নিজে প্রায় দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা এখানে টিঙ্কুবাবু আছেন, এবং সেখানে যখনই আমি আগরতলায় আগরতলা থেকে ধর্মনগর যেতাম, ও কিন্তু ঠিক হাজির থাকতো ট্রেনের সামনে এসে বলে ঠিক আছে, সব ঠিক আছে। আগে যখন হেলিকপ্টারে যেতাম সেখানেও, আর সবসময় একটা মানে প্রোঅ্যাক্টিভ থাকার যে বিষয়, মানে আমি যেটা ডিসিশন নিয়েছি দিস ইজ কারেক্ট, অন্যরা উল্টাপাল্টা কী বললে ফরগেট অ্যাবাউট দ্যাট, এই যে একটা অফেন্স টাইপের যে একটা ব্যবহার, সেটা কিন্তু শিকার আছে এখানে কিন্তু। এবং এটাও কিন্তু এক ধরনের যে লিডার বলতে যেটা বোঝায়, লিডার তো অনেকেই হয়, নেতা অনেকেই হয়, কিন্তু জননেতা হওয়ার যেসব কোয়ালিটি ওনার মধ্যে আমরা দেখেছি। মাত্র 71 বছর বয়সে উনি আরেক জায়গায় পাড়ি দিলেন। আমি বিশ্ববন্ধু সেনের যে প্রয়াণে আমি ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার শান্তি মানে যাতে শান্তি হোক সেই আশা রাখছি, এবং ওনার সুখ সন্তপ্ত পরিবারের এই যে ক্ষতি হয়ে গেল সেটা সহ্য করার জন্য শক্তি দেয় সেই আশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।